গভীর রাতে নববধূ অধিষ্ঠিকে তার স্বামী নিবিড় আলিঙ্গন করে শুধালো, রেহনুমা, আজকে তোমাকে খুব বেশি চিকন লাগছে। থমকে গেল অধিষ্ঠি। এতক্ষণ তন্দ্রায় নিমজ্জিত ছিল সে। চট করে চোখ খুলে আয়মানের থেকে দূরে সরে গেল। সে তো অধিষ্ঠি, রেহনুমা নয়। তবে এ কেমন ভিন্ন ডাকে রাখল? শুনুন, চোখ খুলুন। আরমান কথাটি ঘুমের মধ্যে বলেছে, এজন্য এখনো সজাগ হয়নি। অধিষ্ঠি তাকে গা দুলিয়ে জাগিয়ে দিল। কি হয়েছে অধিষ্ঠি, এভাবে ডাকছো কেন? রেহনুমাকে? আপনি আমাকে এই নামে ডাকছিলেন? ওহো, কেউ না, ঘুমিয়ে যাও, ভুল শুনেছ। না, আমি শুনেছি আপনি রেহনুমা নামে আমাকে ডাকছিলেন। সে কে? আপনি কি আগে থেকেই বিবাহিত ছিলেন? আয়মান বিরক্ত হলো। পাশ ফিরে কানের উপরে অন্য বালিশ দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। অষ্টাদশী অধিষ্ঠি এখনও তার স্বামীর পানে জবাবের আশায় চেয়ে আছে, কিন্তু অন্ধকারে নির্জনতা ভেঙে কোনো জবাব এলো না। খাটের এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল মেয়েটি। সরু চিকন লম্বাটে দেহ, তার পা ভাঁজ করা কষ্টসাধ্য হয়ে ওঠে। ঘুম ভেঙে যাওয়ায় পেটে বেশ ক্ষুধা অনুভব হচ্ছে। সেই সন্ধ্যায় শাশুড়ি অনুমতি নিয়ে ভাত খেয়েছিল। এরপর রাতে তাকে আর খেতে ডাকেনি কেউ। অবশ্য এতে অধিষ্ঠির বিশেষ আক্ষেপ নেই। অনাথ হওয়ার দরুন ফুফুর বাড়িতে খাবার এই উপায়েই মিলত। এখন ভিন্ন কিছু ভাগ্যে জোটেনি, এটাই যেন স্বাভাবিক বিষয়। বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো সে, কিন্তু রেহনুমা নামটা মাথা থেকে যাচ্ছেই না। তার বয়স কম হলেও গ্রামে থাকার দরুন অনেক গভীর গোপন সম্পর্কের কথা শুনেছে, সেসবের ঘটনা জেনেছে এবং মাঝে মধ্যে নিষিদ্ধ হাত ধরাধরিও দেখেছে। সেই হিসেবে রেহনুমার শারীরিক গঠনের হিসেব রাখা স্বাভাবিক বিষয় নয় নিশ্চয়। অধিষ্ঠির ভীষণ খারাপ লাগতে আরম্ভ করলো। আয়মান গুনে গুনে তার থেকে 10 বছরের বড়, ভালো চাকরি করে। এই জন্য তো ফুপা পাত্র হাতছাড়া করতে চায়নি। 4 দিন আগে খুব সাধারণভাবে বিয়ে হয়েছে তাদের। বিবিধ কথাবার্তা চিন্তা করতে করতে এক সময়ে ঘুমিয়ে গেল মেয়েটা। রাতের পরবর্তী সময়ে ভুলেও একবারও তাকে কাছে টেনে নেয়নি আয়মান। ঠিক ভোর 4:30টাতে ঘুম ভেঙে গেল অধিষ্ঠির। আয়মান এখনও ঘুমোচ্ছে। পরিবেশের উষ্ণতায় বড্ড হাঁসফাঁস লাগছে তার। পা টিপে টিপে সে বারান্দায় এলো। অনাদরে পড়ে থাকা শাড়ির আঁচলটিও গায়ে জড়াতে ভুলল না। ক্ষণবাদে ভোর আরম্ভ হবে। গ্রামে এই সময়টিতে উঠে পড়তো সে, তাই ব্যাপারটা নতুন নয় একদম। শহরে এসে মোটেও ভালো লাগে না অধিষ্ঠির। বিশাল বিশাল বিল্ডিং এর আড়ালে মাত্র কয়েকদিনেই হাঁপিয়ে উঠেছে। হঠাৎ একটা কুকুর বিকট শব্দে ডেকে উঠল। সঙ্গে একটি লোকের কণ্ঠ ভেসে আসছে। পায়ে ভর দিয়ে নিচে তাকালো সে। একজন যুবক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। গরমেও দেহ চাদরে আচ্ছাদিত। তার সামনে শুয়ে আর্তনাদ করছে একটি কুকুর। অধিষ্ঠির ভীষণ মায়া হলো প্রাণীটির জন্য। নিজের সঙ্গে বলল, শহরের মানুষগুলোও কীরকম নির্দয়। এত সকালে কুকুরটাকে কেমন মারছে। দরজায় করাঘাতে হুঁশ ফিরল তার। মাথায় আরও বড় করে ঘোমটা দিয়ে খুলে দিল। ওপাশে আয়মানের বড় ভাইয়ের স্ত্রী হাসনা দাঁড়িয়ে আছে। গম্ভীর সুরে অধিষ্ঠিকে বলল, মা বাবাকে সকালের অজুর জন্য হালকা গরম পানি দিতে হয়। সেটা গরম বা শীতকাল হোক। এতদিন এই কাজ আমি করতাম, আজ থেকে তুমি করবে, মনে থাকবে? জি ভাবি, আজকে দিব? না, আমি দিয়ে দিয়েছি। আয়মান ঘুমোচ্ছে। জি। উঠিয়ে নামাজে পাঠাও। আচ্ছা ভাবি। হাসনা চলে গেলে বিছানার কাছে ফিরে এলো অধিশ্রী। মৃদু সুরে আয়মানকে ডাকলো, শুনছেন, আপনি নামাজ পড়বেন না? ক্ষণ বাদে ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল আয়মান, রেহনুমা 5 মিনিট পরে ডাক দিও। পুনরায় এক সম্বোধন। এবার রাগ উঠে গেল অধিশ্রীর। নিশ্চয় স্বামী লোকটা উপহাস করছে তার সঙ্গে। তার বান্ধবী বলেছিল মাঝে মধ্যে স্বামী অন্য নারীর নাম নিয়ে স্ত্রীকে রাগানোর চেষ্টা করে। এটা নাকি ভালোবাসা বাড়ানোর মাধ্যম। বিষয়টি ভাবতেই অধিশ্রীর অধর যুগলে হাসি বিস্তৃত হয়ে গেল। কি ব্যাপার, তুমি গোসল করনি কেন? সকালে এই শাড়ি পরনে দেখলাম, দরজা খুলে দিলে, এখনও তাই পরে আছো? হাসনার প্রশ্নে দৃষ্টি ঈষৎ উঁচু করে পরক্ষণে সেটা নামিয়ে নিল অধিশ্রী। সে কিভাবে বলবে অহেতুক গোসল করা তার দ্বারা হবে না। সে কোনো অভিনেত্রী নয়, কিন্তু কোনো একটা জবাব তো দিতে হবে। গলাটা একটু পরিষ্কার করে বলল, ভাবি আমি অসুস্থ। বিরস মুখে হাসনা পুনরায় বলল, বিয়ে হতে না হতেই অসুখ বাঁধিয়ে ফেললে? এখানে কারো হাত থাকে? নতুন বউ ভালো কথা, জানো দেখছি। অধিশ্রী নিশ্চুপ হয়ে রুটি বেলতে লাগলো। 7টা বেডরুম সম্বলিতই ফ্ল্যাটটি তার শ্বশুর মশাইয়ের, তাই তার 4 ছেলে এখনও একসাথে থাকে। বয়স বাড়লে পরিবার ভেঙে যায়, সেই হিসেবে এতদিন বেশ ফাটল ধরেছে ভাইদের মধ্যে। কিন্তু ওই যে একরকম বিনা ভাড়ার আশ্রয় কেউ হাতছাড়া করতে চায় না। নিজের রুম থেকে আয়মান জোরে জোরে ভাবি ভাবি বলে চিল্লিয়ে যাচ্ছে।
এখন 7:30 বাজে। একটু পরে অফিসে যাবে লোকটা, অথচ অধিশ্রী একবারও রুমে যাওয়ার অনুমতি পায়নি। হাসনা চটজলদি হাতের কাজটা ফেলে রুমের দিকে ছুটল। উষ্ণ শ্বাস বের হয়ে এলো অধিশ্রীর ভেতর থেকে। বিয়ে উপলক্ষে আয়মানের দাদি হাবিবা গ্রাম থেকে এসেছে। মহিলাটি ভীষণ মেজাজে চলে, কোনো এক বিষয় নিয়ে রাগে গজরাতে গজরাতে রান্নাঘরে ঢুকলো। বয়সের ভারে বৃদ্ধার শরীর ঈষৎ বেঁকে গিয়েছে। আমার চা কই নতুন বৌমা? চায়ের কাপ এগিয়ে দিল অধিশ্রী। এই যে দাদু, কি বউ হইলা যে জামাই একবারও ডাকে না? সেই তো রেহনুমারে ডাকতেছে অফিসে যাওয়ার আগে। ঈষৎ বিস্ময়ে অধিশ্রী শুধালো, রেহনুমা? কেন, বড় বৌমা হাসনার আর এক নাম হলো রেহনুমা। সত্যি? হামিদা খেকিয়ে উঠে বলল, তো আমি মিথ্যা কইতাছি? তোর জামাইয়ের সঙ্গে কি যে তার ভাব! কে বলবো, দুজন দেওর ভাবি। আমার তো জামাই বউ লাগে। ভেজা চুলে অধিশ্রীকে বেশ দেখতে লাগছে আয়মানের নিকট। দুপুরের কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টি ঝরে গেল মনে। হাত থেকে কাগজগুলো সরিয়ে রেখে ধীরে ধীরে নিজের নববধূর দিকে অগ্রসর হলো আয়মান। এক পা দুই পা নিজের পিঠে পুরুষের উষ্ণতা পেয়ে মৃদু আন্দোলিত হলো অধিশ্রীর শরীর। নিচু কণ্ঠে শুধালো, আপনি এখন বাসায়? দুপুরের খাবার খেতে এসেছি, এই কয়দিন তো দেখিনি আসতে, আজ হঠাৎ? আয়মান সহসা জবাব দিতে পারল না, একটু দ্বিধা নিয়ে সরে দাঁড়ালো। ভাবি বলল স্পেশাল কি যেন করেছে, তাই লাঞ্চটা বাসায় করতে। ও, বহু কষ্টে কান্না দমন করার চেষ্টা করলো মেয়েটা, কিন্তু বেহায়া অশ্রুগুলো বাধা মানলে তো। আয়মানের আড়ালে চোখের কার্নিশ ছুঁয়ে টুপ করে পড়ে গেল। অধিশ্রী, জি। পড়াশোনা করবে না আর? কোন ক্লাসে যেন? এবার এইচএসসি দিয়েছি, রেজাল্ট হয়নি। রেজাল্ট হোক, সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে কেমন? আমার সাথে তোমার তেমন একটা কথা হয় না, বিয়ের 7টা দিন চলে গেল। এটা নিয়ে কি তুমি আপসেট? অধিশ্রীর বলতে মন চাইলো, সে খুব দুঃখ বোধ করে ব্যাপারটাকে নিয়ে। স্বামী ব্যতীত আপন বলতে যার কেউ নেই, সে তো স্বামীর ভালোবাসা আদর চাইবেই। স্বাভাবিক নয় কি সেটা? কিন্তু আয়মানের তার প্রতি খেয়াল আছে নাকি? আয়মান অধীর আগ্রহে নিজ নববধূর পানে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে সুন্দর, গ্রাম্য বলে কোনো অবহেলা নেই তার মনে, কিন্তু কোথাও একটা কিন্তু কাজ করছে। আনমনে সে পকেটে হাত দিয়ে দেখলো, ডান হাত মুঠো করে কয়েকটি সেন্টার ফুড বের করে মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, বউ, এগুলো তোমার জন্য। অধিশ্রী অবাক হয়ে শুধালো, আমার জন্য? তো আমার বউ আছে নাকি আরও? ও হ্যাঁ, সেদিন রাতে তো জিজ্ঞেস করছিলে আপনার আরও বউ আছে নাকি। ধরে নাও তার জন্য এনেছিলাম, পথে মধ্য তোমাকে দিয়ে গেলাম। হাসি মুখে কথাগুলো উচ্চারণ করলো আয়মান, কিন্তু অপর মানুষ কথার মধ্যিখানে উপহাস তো বুঝলো না, উল্টো অভিমানে মুখটা বিষিয়ে তুলল। প্রচণ্ড রাগে বলল, আপনার কিছু লাগবে না আমার। কেন, রাগ করলে? কতটুকু মেয়ে যে তুমি রাগ করতে জানো? তেড়ে মেরে আয়মানের দিকে এগিয়ে গেল অধিশ্রী। ছেলেটা ভয় পেয়ে পিছিয়ে গেল। আমি কতটুকু দেখেন, ভালো করে দেখেন, প্রায় আপনার সমান লম্বা। কোন মুখে বলেন কতটুকু মেয়ে? এই মেয়ে, শান্ত হও, এমনভাবে রেগে আসে কেউ? ভয় পেয়েছি আমি। আপনার কিছুই লাগবে না আমার, একটা জিনিস দিলে খবর আছে। রিল্যাক্স অধিশ্রী, আমি মজা করেছি, রিয়াক্ট করো না। আপনি আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। আয়মানের মুখে এতক্ষণ লেপ্টে থাকা হাসি এখন মিলিয়ে গেল। থমথমে মুখে বলল, এরকম করছো কেন? মজা বোঝো না? না, বুঝি না। ভারী ঝগড়াটাতে তুমি। তো বিয়ে করলেন কেন? বলেন, কেন বিয়ে করলেন? বিয়ের বয়স হয়েছিল, করেছি। কোনো সমস্যা? আয়মান নিজ স্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে কথাটি বলল। স্বভাবে সে বেশ চাপা ধরনের, এই জন্য কথা কম বলে, কিন্তু অধিশ্রীকে কিছু কড়া কথা না শুনিয়ে দিলে চলছে না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, শোনো, আমার বড় ভাবিকে কখনো দেখিনি ভাইয়ার সাথে উঁচু গলায় কথা বলতে। সে এতটাই শান্ত একজন মানুষ। তোমার কাছে তেমন জি হুজুরি আশা না করলেও অন্তত ন্যূনতম সম্মানবোধের আশা রাখতে পারি। মজাকে মজা হিসেবে নিতে শেখো। অধিশ্রী কঠিন মুখে জবাব দিল, পারবো না। আয়মান হাল ছেড়ে দিল, হাতে থাকা সেন্টার ফুডগুলো বিছানায় ছুঁড়ে মেরে বাহিরে চলে গেল। অধিশ্রীর চোখ থেকে ক্রমাগত পানি ঝরছে। ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে বাহিরে চলে গেল। অধিশ্রী পুরোটা বিকেল নিজের রুমে কাটিয়ে দিল, এমনকি দুপুরের খাবারটুকুও খায়নি। নিজের ভাগ্যের উপরে বেশ রাগ উঠছে তার। কেন এমনটা হতে হলো? একজন ভালো স্বামী পাওয়ার যোগ্যতা কি সে রাখে না? উল্টো এমন মানুষের সঙ্গে জীবন জড়িয়ে গেছে যার গোপনে দেখা হওয়ার মানুষ রয়েছে। দরজায় শব্দ হলো। সে অলস ভঙ্গিতে উঠে বসলো। নতুন বউ দরজা হলো। শাশুড়ির কণ্ঠ শুনে অলসতা ছুটে গেল তার। মাথায় কাপড় দিয়ে বের হয়ে এলো। জি মা, কিছু বলবেন? কি ব্যাপার, দুপুরে খেলে না, আবার এখন অবেলায় শুয়ে আছো? আয়মানের মা শৌখিন মানুষ, বয়স হয়ে গেলেও কুচি দিয়ে শাড়ি পরে, বেশ মা মা অনুভব হয়। অধিশ্রী নিচু স্বরে বলল, মা, শরীরটা একটু খারাপ। তোমার মনে হয় শহরের আবহাওয়া ভালো লাগছে না, অসুস্থ থাকছো বেশি।
তেমন কিছু নয় মা, বাইরে এসো। রেহনুমা চা আর আলুর চপ বানিয়েছে, মুখে স্বাদ পাবে। রেহনুমার নামটা শুনে আবার মন খারাপ হয়ে গেল অধিশ্রীর। শাশুড়ির পেছনে নরম পায়ে ড্রয়িং রুমে এলো। সেখানে শ্বশুর ও বাড়ির অন্য সব সদস্যরা বসে আছে। তাকে দেখে রেহনুমা শুধালো, তুমি মেয়ে ভারী চাপা তো, একটুও কথাবার্তা বলো না, পাশে এসে বসোও না, এমনি ভাবি নাও চা খাও। অধিশ্রী হাত বাড়িয়ে কাপটা নিল, বেশ অস্বস্তি লাগছে তার। রেহনুমার সঙ্গে আয়মানের সখ্যতা কোনো সময় চোখ এড়ায় না তার। কলিং বেলে শব্দ শোনা গেল, রেহনুমা দৌড়ে দরজা খুলে দিল। আয়মান হাসি মুখে ড্রয়িং রুমে প্রবেশ করে বলল, ভাবি তোমার জন্য রসমালাই এনেছি, ধরো। রেহনুমা ছো মেরে রসমালাই হাতে তুলে নিল। হাসি মুখে বলল, তুমি বুঝলে কিভাবে আমার রসমালাই খেতে মন চেয়েছিল? আমি বুঝবো না তো কে বুঝবে বলো? আয়মানের অন্য হাতে আরও একটি হাঁড়ি দেখে রেহনুমা শুধালো, ওটা কি? সোফায় বসে থাকা শুভ্র রঙা মেয়েটির পানে তাকিয়ে আয়মান জবাব দিল, আমার ঝগড়াটে বউয়ের জন্য দই। সে দুপুরে খায়নি, ঝগড়া করার শক্তি কমে গেছে হয়তো, সেটা বাড়ানোর জন্য পছন্দের দই নিয়ে এলাম। মলিন চাদর গায়ে জড়ানো লোকটির দিকে শান্ত ভঙ্গিতে তাকালো আয়মান। লোকটার বহু দিনের না কামানোর দাড়িতে শুকনো একটা পাতা লেগে আছে। এইমাত্র অধিষ্ঠিকে বলা কথাগুলোকে সে খুব একটা পাত্তা দিল না। এমনকি আশেপাশের লোকেদেরও কোনো পুরুষের মুখে অন্য আরেকজনের স্ত্রীর সম্বন্ধে এমন হীন কথাতে গায়ের উত্তাপ বাড়ল না। পাগল লোকটি পুনরায় গম্ভীর হয়ে বলল, বউকে সামলাতে শিখিনি আয়মান। মেয়ে মানুষ বারান্দায় এত যাতায়াত করে কেন? গ্রামের মেয়ে রুমে দম বন্ধ হয়ে আসে এই জন্য। এসব মিথ্যে কথা, বারান্দায় আসে নিজেকে দেখাতে। দোকানদার লোকটির কানে এ কথা ঢুকতেই ধমকে উঠে বলল, আয়মান ভাই, তুমি এই বদমাইশকে কিছু বলছো না কেন? ভাবির সম্পর্কে এগুলো সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। নিজে তো বউ ছাড়া হয়েছে, অন্য মানুষেরও সংসার নষ্ট করার ফন্দি। আয়মান বিরস মুখে বলল, আপনি কি এমন একজন লোকের কথা বিশ্বাস করবেন যে নিজের স্ত্রীকে অতিরিক্ত সন্দেহের বশে ডিভোর্স দিয়ে পাগল হয়েছে? দোকানদার মাথা নাড়িয়ে বলল, না, বিশ্বাস করার প্রশ্নই আসে না। তবে শুধু শুধু সময় নষ্ট করে জাকির ভাইয়ের সঙ্গে তর্ক করে লাভটা কি? আমার বউ যথেষ্ট ভালো। স্মিত হাসল দোকানদার। আয়মানের ক্রয় করা সব জিনিস এগিয়ে দিয়ে বলল, নতুন বিবাহিত জীবন অনেক ভালো চলছে তাই না আয়মান ভাই? খারাপ চলছে না। পলিথিন হাতে দোকান থেকে বের হয়ে এলো আয়মান। তাদের বিল্ডিংয়ের সামনে এই দোকানটি, যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখান থেকেই নেওয়া হয়। রাস্তায় নেমে এলো পেছন থেকে পাগল ধরনের জাকির নামের লোকটা ডেকে উঠল, আয়মান, বিশ্বাস করলি না তো আমার কথা? যখন বউ চলে যাবে তখন বুঝবি। মেয়ে মানুষ তারা, খুব ভয়ঙ্কর। হেসে নিজ গন্তব্যের উদ্দেশ্য পা বাড়ালো আয়মান। জাকির একসময় হাসি খুশি একজন মানুষ ছিল, তার থেকে বছর চারেকের সিনিয়র, কিন্তু অতিরিক্ত সন্দেহবাতিক লোক। বিয়ের পরের দিন থেকেই বউকে এটা ওটা নিয়ে বলতো, রাগারাগি করতো। একসময় বিষয়টা গায়ে হাত লাগানো অবধি চলে গিয়েছিল। অবশেষে একদিন মেয়েটা বাবা মার প্রতিবাদ করে এবং নিজেদের মেয়েকে নিয়ে চলে যান। ডিভোর্সের 5 মাস পরে মেয়েটার নতুন করে বিয়ে হওয়ায় জাকির মেনে নিতে পারেনি। সেই সুবাদে ধীরে ধীরে মানসিক সমস্যা দেখা দেয় তার মধ্যে। এখন কি বলে কি করে সেই বিষয়ে কোনো হুঁশ থাকে না। আয়মানের হঠাৎ মনে সন্দেহ হলো, জিনিসটা খুবই খারাপ। যদি একবার মাথায় ঢুকে যায় তবে গভীর বিপদ। হাঁটতে হাঁটতে আরও একটি বিষয় খেয়াল হলো আয়মানের। অধিশ্রীর মধ্যে বিয়েটা নিয়ে কিছু দ্বিধা কাজ করছে। যদি মেয়েটির জীবনে অন্য কেউ থাকে, আয়মান কি পদক্ষেপ নেবে সেটা ভাবার বিষয়। লিফটের দরজা খুলতে চমকে গেল সে। কপালে রেখাগুলো আপনা আপনি কুঞ্চিত হয়ে এলো। অধিশ্রী বেশ দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে। অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, আমার রুমে বেশ খারাপ লাগছিল, এই জন্য আপনি নিচে এসেছেন দেখে পিছন পিছন পাঠিয়ে দিল মা। ও, নিজে থেকে আসুনি তাহলে? সেটাই তো, আপনি প্লেন পাঠিয়ে দিয়েছিলেন, সেটা চড়ে এলাম। অধিশ্রীর মুখটা গম্ভীর হতে দেখা গেল। মেয়েটা ভীষণ রাগী। আয়মান চাপা হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, রাস্তায় হাঁটতে যাবে, হাতটা ধরো। স্ব ইচ্ছায় নিজ স্বামীর হাতটা প্রথমবার আঁকড়ে ধরল অধিশ্রী। পুরো শরীরে মৃদু কম্পন হলো তার। পুরুষ মানুষের উষ্ণতা এত মধুময় হয় তা জানা ছিল না অধিশ্রীর। হয়তো এরকম মধু স্পর্শ আরও কত শত পাবে সে। সন্ধ্যার সময় অতিবাহিত হয়ে গিয়েছে কিছুক্ষণ পূর্বেই। এলাকার ভেতরে রাস্তা হওয়ায় গাড়ির পরিমাণ খুবই কম এখানে। নববধূর হাতটি 5 আঙ্গুলের ভেতরে ভরে রেখেছে আয়মান। নরম তুলতুলে হাত। পাশ দিয়ে একটা রিস্কা টুংটাং শব্দ করে চলে গেল। তুমি সত্যি আমার সমান প্রায় লম্বা। ছোট কেউ নয়। আধারে নিমজ্জিত অধিশ্রী মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। স্বামীর সন্নিকটে চলে এলো। আমাকে কখনো ছোট ভাববেন না।
সব কিছু পারি তাই নাকি? তা শুনি কি কি? অন্যের বাড়িতে থাকতে যা যা শিখতে হয়। বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি ফুফুর বাড়িতে থাকতে তাই না? তারা কেমন ব্যবহার করতো? খুব বেশি ভালো কিংবা খুব খারাপও নয়। ধরেন আমি রাতে খাইনি তো ডেকে খাওয়ানোর কিংবা তরকারির ভালো অংশটুকু রাখবে এমন ছিল না। আমাদের বাসায় এমনটা পেয়েছো কখনো? অকপটে জবাব দেয় মেয়েটা। কয়েকবার পেয়েছি। সত্যি আমি এমন কিছু খেয়াল করিনি। করেননি এতদিন, শুধু আজ দুপুরেই খেয়াল করেছেন যে খায়নি। আয়মান খেয়াল করলো কথাটি বলতে গিয়ে মেয়েটার কণ্ঠটা একটু কেঁপে উঠল। হয়তো দুঃখ পেয়েছে অনেক কিছু নিয়ে। হুট করে ভীষণ খারাপ অনুভব হলো তার। এক হাত দিয়ে নববধূকে আলিঙ্গন করে বলল, সরি বউ, প্রথম বিয়ে তো অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে। ইস, আপনি আরও বিয়ে করবেন? দেখো, বিয়ে একটা জটিল বিষয়, ভালোভাবে বোঝার জন্য 2-4টে তো করতেই হবে। শয়তান লোক ছাড়েন আমাকে। এই এই দাঁড়াও প্রেয়সী, পথ হারালে বাড়ি ফিরবে কিভাবে? আমি যে তোমার একমাত্র অবলম্বন। অধিশ্রী থমকে দাঁড়ালো। দুই চোখ ভর্তি অজস্র প্রশ্ন তার আসলেও আয়মান ব্যতীত অন্য কোনো অবলম্বন নেই তার। কিন্তু এই পুরুষটিকে নিয়ে ভয় তো মনের ভেতরে থেকেই যাচ্ছে না? এ কেমন যন্ত্রণা! একটা কথা আছে, মানুষ যেমন তার অপর জীবন সঙ্গীও ঠিক তেমন হয়। আমি চুপচাপ মানুষ দেখে সৃষ্টিকর্তা ভাগ্যে তোমার মতো নির্জীব মানুষ পাঠিয়েছে। কিন্তু রেগে গেলে তোতা পাখি হয়ে যাও। আয়মানের কথায় বিরোধিতা করে অধিষ্ঠি বলল, এই এই, আপনি আবার আমাকে রাগে বলছেন? কখনো ওরকম কিছু দেখেছেন আমার মধ্যে? সে কি, কয়বার দেখলাম। এই যে মাঝে মধ্যে বাক্যর শুরুতে দ্বিরুক্তি করো, যেমন এই এই, আপনি আপনি, এসব কি? হ্যাঁ, কিছু না। আমি খুব শান্ত মেজাজের মেয়ে, কদর করছেন না তো, সময় আসুক বুঝবেন। অধিষ্ঠির কথায় হেসে উঠল আয়মান। নিস্তব্ধ আধারে দুটো প্রাণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বিল্ডিং থেকে অনেকটা দূরে চলে এসেছিল তারা। রাত হয়ে আসছে দেখে ফেরার পথ ধরল আয়মান। অবশ্য পথের মধ্যে এক জায়গা থেকে স্ত্রীকে আইসক্রিমও কিনে দিয়েছে, শুধুমাত্র তার জন্য। জিনিস ক্রয় করার অধিশ্রীর মন জুড়ে শান্তির বাতাস বয়ে গেল। লিফটে এসে আইসক্রিমের ওরফার চিবোতে চিবোতে মেয়েটা শুধালো, আমার ব্যাপারে রাগী ছাড়া অন্য কোনো খেয়াল আছে? আয়মান, যেমন? কেমন মেয়ে, ভালো নাকি মন্দ? নববধূর পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিল আয়মান। মেয়েটা অনেক সুন্দরী, হয়তো পৃথিবীর সব স্বামীর কাছে তার স্ত্রী সুন্দরী একজন মানুষ। অধীর আগ্রহে নেত্র মেলে তার পানে তাকিয়ে আছে অধিশ্রী। আয়মান ফিসফিস করে বলল, এখনও তো লজ্জায় ছাড়ালাম না, গভীর সুবাস নেওয়া হলো না। তবে ভালো কি মন্দ কিভাবে বলবো? মানে, কথাগুলো বুঝতে হলে গভীর শব্দটির গভীরে যেতে হবে। বুঝেছেন বউ? লিফটের দরজা খুলে গেল। অধিশ্রী কিছু জবাব দিতে যাবে, এর পূর্বে ফ্ল্যাটের দরজার সামনে চোখ গেল তার। রেহনুমা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। আয়মানের হাতে থাকা হাতটি আরও শক্ত করে ধরল মেয়েটা, অন্য হাতে আধ খাওয়া আইসক্রিম। রেহনুমা তাদের দেখে এগিয়ে এলো, উত্তেজিত হয়ে শুধালো, এতক্ষণ কোথায় ছিলে আয়মান? বিস্কুট নিয়ে আসতে এত সময় লাগে কেন ভাবি? কোনো দরকার ছিল? না, কিন্তু এত সময় লাগছে দেখে চিন্তিত ছিলাম। অধিশ্রী তোমার সঙ্গে গিয়েছিল? হ্যাঁ। রেহনুমার মুখ বিবরে পাঞ্চে মেঘের দেখা মিলল। সে নির্লিপ্ত কণ্ঠে বলল, ও, আগে বলতে আমিও তোমাদের সঙ্গে ঘুরে আসতাম। কতদিন ঠিকঠাক বাইরে যাওয়াই হয় না। আচ্ছা, সমস্যা নেই, ভেতরে চলো। আর অধিশ্রী শোনো, খাওয়া শেষ হলে চট জলদি রান্নাঘরে এসো তো, কাজ আছে। জি ভাবি। এত সময় পরিবেশের ফলে মনের মধ্যে যতটা শান্তি বিরাজ করেছিল সেটির কানা করিও এখন অধিশ্রী পাচ্ছে না। উল্টো মিষ্টি আইসক্রিমটাও তিক্ত লাগছে। আয়মানের হাত ছেড়ে হনহন করে রুমের ভেতরে প্রবেশ করলো সে। খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে বাইরে যেতে নেবে এমন সময় বাধা প্রাপ্ত হলো। আয়মান তার আঁচল ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। দুটো প্রাণের নিঃশ্বাসের মিলনে ঘর জুড়ে আলাদা মোহনীয়তার বাতাস ভেসে বেড়াচ্ছে। অধিশ্রী নিচু কণ্ঠে বলল, ভাবি ডাকছে আমাকে। ডাকুক, বিয়ের পর তাকে যখন মা ডাকতো সহজে খবর পাওয়া যেত না। আপনি এসবও খেয়াল রাখতেন? ভারী অসভ্য মানুষ তো। হাসতে হাসতে নববধূর আঁচল ছেড়ে দিয়ে আয়মান বলল, এসব খেয়াল রাখতে হয় না, নিজে থেকেই বোঝা যায়। তুমি এখন রান্নাঘরে যেও। ভাবি এমন একটা লুক দেবে যেন বছর বছর রুমে অতিবাহিত করে যাচ্ছ তুমি। ভাবিকে এত বেশি চেনেন আপনি? আমার থেকে বেশি তো ভাইয়াও চেনে না। আমাদের সম্পর্ক খুবই গভীর। গভীর শব্দটি শুনে লিফটের কথাগুলো মনে পড়ে গেল অধিশ্রীর। এতক্ষণ পর অর্থ উপলব্ধি হলো তার। ক্ষণ পূর্বে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলেও এখন মনের ভেতরে আগ্নেয়গিরির দাবানল ছুটতে লাগলো। তবে তার সন্দেহ কি ভুল নয়? একদমই নয়। ধূপ ধাপ পা ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে চলল সে। পেছনে আয়মান একটিবারও টের পেল না নববধূর মনে চলা সন্দেহের উত্তাপ। ভাবি ডেকেছিলেন? বাহ, মনে আছে সেটা তোমার? না থাকার কিচ্ছু নেই। রেহনুমা শব্দ করে কড়াইটা হাত থেকে রেখে দিল। গলার সুর সামান্য উঁচু করে বলল, একটু বেশি মুখ চলে তোমার, আমার সামনে তেজ দেখাবে না। আপনি ভুল ভাবছেন ভাবি। একদমই না, ইদানিং খুব তর্ক করো।
ছোট আর এতিম দেখে কিছু বলি না, এর মানে এটা নয় যে যা খুশি করবে। ভুল ভাবছেন ভাবি। আচ্ছা বাদ দেন, কোন কাজের জন্য ডেকেছিলেন সেটা বলেন। অধিশ্রীর কণ্ঠে বিরক্তিকর ভাব চট জলদি ধরে ফেলতে পারল রেহনুমা। বিষয়টা এবার যেন তার আত্ম অহংকারে আঘাত করলো। অধিশ্রী, আমি তোমার কেনা গোলাম, যে যেটা অর্ডার দিবে সেটাই করব। তোমার কিছুই করতে হবে না, এখন যাও এখান থেকে। কেন যাব? আপনি কাজে ডেকেছিলেন, ঠিক সেটা পূরণ করব, এরপর ভাববো যাব। দেখো মেয়ে, আমার রাগ ওঠাবে না। আমিও খুব সহ্য করেছি, ফুপুর বাড়িতে কারো কথার জবাব দেইনি, কারণ সেটা আমার বাড়ি ছিল না। কিন্তু এখানে আমার শক্ত খুঁটি আছে, স্বামী নামক মানুষ আছে। এসেছি থেকে দেখছি খুব তাচ্ছিল্য করে যান সব কিছুতে। ঘটনার মধ্যিখানে উচ্চস্বরে হেসে উঠল রেহনুমা। তার বয়স 30-এর উপরে, 2 সন্তানের জননী। মোটা গালে ভাঁজ পড়ল। হাসতে হাসতে চোখের কোণায় জমে থাকা পানি মুছে বলল, তোমার স্বামী, সে আমি যা বলবো সেটাই করবে। এতদিন করেছে, সেদিন বাঘে খেয়েছে বলে ভাববেন আজ থেকে। রেহনুমাকে তোয়াক্কা না করে পাশ থেকে পানির পাতিল নিয়ে চুলায় বসালো অধিশ্রী। শ্বশুর শাশুড়ির অজুর জন্য পানি গরম করছে। রেহনুমা কথা বাড়ালো না, নিজের কাজ করতে লাগলো। অধিশ্রী আনমনে বহু কথা চিন্তা করছে। হুট করে চুলা থেকে পাতিলটা উল্টে তার গায়ে পড়ে গেল। সে খেয়ালও করেনি কখন পানি ফুটতে শুরু করেছিল, যার স্বরূপ গা জ্বলে গেল তার। চিৎকার করে উঠল। কয়েক মুহূর্ত বাদেই আইমান হন্তদন্ত করে রান্নাঘরে এলো। অধিশ্রীকে নিচে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? শান্ত কণ্ঠে রেহনুমা জবাব দিল, চুলায় ভালোভাবে পাতিল বসিয়েছিল না, পানি ফোটার সময় নড়াচড়া করছিল, তাই পাতিলটা উল্টে ওর শরীরের উপরে পড়ে গেছে। আইমান আক্ষেপ করে বলল, খেয়াল রাখবে তো মেয়ে, চলো ঠান্ডা পানি দিতে হবে। অধিশ্রী যন্ত্রণার মধ্যেও রেহনুমার নির্লিপ্ত মুখখানা অবাক হয়ে তাকিয়ে রইল। চুলা থেকে পাতিল এমনি এমনি পড়ে যায়, এতটাও সাধারণ বিষয় এই জটিল পৃথিবীতে আদৌ ঘটে? অধিশ্রীর ঘুমন্ত মুখটা দেখে বড় মায়া লাগছে আইমানের। আজ অফিসে যেতে একটুও মন সায় দিচ্ছে না তার। একে তো মেয়েটার শরীরে বেশ অনেকটা পুড়ে গেছে, দ্বিতীয়ত যন্ত্রণার ফলে কান্নাকাটিও করছে। আইমান ছুটির জন্য ফোন করেছিল, কিন্তু লাভ হয়নি। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে সে। পুরো রুম জুড়ে নারী শরীরের মিষ্টি একটা গন্ধ বিরাজমান। আয়মান যখন একা এই রুমে থাকতো তখন এমন গন্ধ কখনোই পায়নি সে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল। হাতে ঘড়ি পড়তে পড়তে নিচু হয়ে ঘুমন্ত নববধূর কপালে অধর স্পর্শ করল। তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে গেল মেয়েটা। ঘুম ঘুম কণ্ঠে শুধালো, কয়টা বাজে? সকাল 8:30। আপনি এখন অফিসে চলে যাবেন? হ্যাঁ। তুমি শুয়ে থাকো, ঘুমিয়েছো একটু আগেই। গতকাল রাতে অধিশ্রীর খুব একটা ঘুম হয়নি। তার শাশুড়ি সারা রাতই ছিল। সকালে দুধ সাগু নিজ হাতে অধিশ্রীকে খাইয়ে দিয়েছিল। তখন থেকে মেয়েটা ঘুমাচ্ছে। একটা মাতৃস্নেহ বহুদিন পর পেল এতিম মেয়েটা। আইমান লোকটাও ভালো, ভীষণ ভালো কিনা সেই কথাটি এখনও অধিষ্ঠিত ধরতে পারেনি। মেয়েটাকে নিশ্চুপ থাকতে দেখে আইমান শুধালো, ব্যথা কমেছে? হালকা, আপনি এত চিন্তা করবেন না। সে কি, আমার ঝগড়া করার মানুষ অসুস্থ তো আমি চিন্তা করব না? এটা কখনো হয়? অধিশ্রীর অধর যুগলে মৃদু হাসি রেখা ফুটে উঠল। আইমান তার এলোমেলো চুল হাত দিয়ে নাড়িয়ে দিল। আসছি আমি, নিজের খেয়াল রেখো নববধূ, জলদি আসবেন, চেষ্টা করব। কিছু খেতে মন চাচ্ছে, নিয়ে আসবো? না। আয়মান চলে যাওয়ার পর অধিশ্রীর মুখটা গাঢ় হয়ে ওঠেনি। তন্দ্রার মধ্যে খেয়াল করলো আয়মানের মা তাকে ডাকছে। নতুন বউ, ঘুমিয়েছ? তড়ি ঘড়ি করে উঠে বসলো মেয়েটা। নিজেকে গুছিয়ে বলল, না, জেগে আছি। ধরো, তোমার ফুফু ফোন করেছে, কথা বলো। অধিশ্রী হাত বাড়িয়ে ফোনটা নিল। হ্যালো বলতেই ওপাশ থেকে ভদ্র মহিলা ব্যস্ত হয়ে শুধালো, শুনলাম তুই অসুস্থ? সারা জীবন ফুপুর বাড়িতে কাজ করলি, কিছু হলো না, মাত্র কয়দিন আগেই বিয়ে হলো, অমনি শরীর পুড়ে গেল? ওরা কি অত্যাচার করছে? না ফুপু, বিষয়টা ঘটে গিয়েছে। তারা খুবই ভালো। সত্যি করে বল আমাকে, এতটাও ফেলনা না যে অত্যাচার সহ্য করতে হবে। সত্যি বলছি আমি। তোমার শরীর কেমন আছে? ভালোই। তোর শ্বশুরবাড়ির লোকেরা সত্যিই ভালো? অনেক ভালো ফুপু, আয়মান তো পড়াশোনা করাবে বলেছে। বাবা মা খুব আদর করে, অসুস্থ দেখে মা নিজের হাতে খাইয়েও দিয়েছে। ওপাশ থেকে অতিশ্রীর ফুপুর স্বস্তির নিঃশ্বাসের শব্দ শোনা গেল। ভদ্রমহিলা ধরা গলায় বলল, ভাই ভাবি যাওয়ার পর আমার সংসারে বড় হয়েছিস, অনেক সময় অবহেলা করেছি, ওসব মনে রাখিস না মা। তোর জীবন গুছিয়ে দেওয়ার জন্য কত চিন্তা করেছি। আইমান ছেলেটা ভালো, মোটা অঙ্কের বেতনও পায়, পরিবার ভালো, যতটা সম্ভব খোঁজ নিয়েছি। যদি কোনো খুঁত থাকে তবে মাফ করে দিস। বিরোধভাস করে অধিশ্রী বলল, আরে ফুপু, এভাবে বলছো কেন? বাড়ির সকলেই ভালো আছে। ফুপার শরীর কেমন? সবাই ভালো আছে। শোনো, কিছু কথা বলি, সম্পর্ক তো দুদিক দিয়ে হয়। যদি কখনো আয়মানের ব্যাপারে মনে সংশয় আসে তবে সরাসরি ওর সঙ্গেই আলোচনা করবি।
তা না হলেও শাশুড়িকে বলবি, কারণ ছেলেটা তার। নিজ থেকে ভুল ধারণা মনে রাখলে কি হয়? আমার মেয়েকে দেখে শিখিসনি? কত সুন্দর সংসার ছিল, জামাইয়ের সামনে মাথা নিচু করেনি কখনো। ফল কি হলো? নিজের দোষগুলো মেনে চলবি। সংসারে আইমান ব্যতীত তোর আহ্লাদ করার মানুষ নেই। তাছাড়া দেওর ভাসুরদের সম্মান দিয়েও চলবি। ঠিক আছে, আচ্ছা ফুপু, মনে থাকবে। ঠিক আছে, রাখছি। ঠিকমতো ওষুধ খেয়ে নিবি। ভালো থেকো। ফোনটা পাশে রেখে দিল অধিশ্রী। পোড়া জায়গাগুলোতে পানি জমেছে, ঠিকঠাক নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। তবুও উঠে বসলো। জ্বর মুখে তেতো হয়ে থাকার দরুন কিনা মুখটায় বিতৃষ্ণা জমে আছে। মাথায় তার গতকালের ঘটনা ঘুরছে। সত্যি কি রেহনুমা কিছু করেনি, নাকি গভীর কথা আছে? ক্লান্ত পরিশ্রান্ত আইমান ফিরে এলো সন্ধ্যায়, দুহাত ভর্তি ফলমূল। সবগুলো মায়ের হাতে তুলে দিয়ে রুমের দিকে ছুটল। অধিশ্রী অল্প সময়ের মধ্যেই তার তৃষ্ণা হয়ে উঠেছে। রুমের ভেতরে ফাঁকা দেখে বারান্দায় উকি দিল আইমান। উদাস চোখে নববধূ দূর আকাশপানে তাকিয়ে আছে। অধিশ্রী, স্বাভাবিক কণ্ঠে মেয়েটি জবাব দিল। নিজেকে বন্দি পাখির মতন লাগে জানেন। ফ্ল্যাটে একা একা ভালো লাগে না। আয়মান উপহাস করে বলল, তবে দুজন না তিনজন বানিয়ে দেই? তিনজন? সে তুমি, আমি ও বিড়াল। অধিশ্রী হেসে ফেলল। পেছন ঘুরে আয়মানের বলিষ্ঠ বুকে মাথা ঠেকালো। নিচ থেকে কাছে আসার প্রথম উদ্যোগ তার। আপন মানুষের বুকে আলাদা রকমের শান্তি থাকে। একটা কথা জিজ্ঞেস করি অধিশ্রী, গতকাল রাত থেকে খুব করে আমার মাথায় চলেছে। বলেন, রাতের ঘটনায় ভাবির কোনো হাত আছে? কারণ এতটা কাকতালীয় হয় না। কিছু সময় নিশ্চুপ থাকার পর চাদরকে অবলম্বন করলো অধিশ্রী। এরপর ফিসফিস করে বলল, আমাকে বিশ্বাস করবেন? অবশ্যই, তুমি আমার স্ত্রী। সত্যি কিন্তু। তুমি সংকোচবিহীন বলো অধিশ্রী। আপনার গোপনে দেখা হবার মতো মানুষ আছে, তাই না? আর সেটা ভাবি। ঠিক বলেছি? বছর দুয়েক আগে থেকে ভাবিকে আমি একজন ভালোবাসার নারী হিসেবে দেখি। মানে তার প্রতি আকর্ষিত ছিলাম আমি। এই কারণে দুজনের এত বেশি কথা হতো, মেলামেশাও হতো। ভাবির দিক থেকেও পজিটিভ কিছু ছিল। যদি আমার বিয়ে না হতো তোমার সঙ্গে, তবে হয়তো দুজনে খারাপ পথে পা বাড়াতাম। জীবনের কিছু প্রশ্নের উত্তর থাকে যা না শোনায় শ্রেয়। কথাটি বহু বছর পূর্বে অধিশ্রীর বাবা তাকে বলেছিল। আজ কথাটির গভীরতা উপলব্ধি হলো তার। আয়মান কথাগুলো তার হাতখানা গভীরভাবে জড়িয়ে ধরে বলেছিল। অধিশ্রী ছাড়িয়ে নিতে চাইলে সে আরও শক্ত করে ধরল। প্লিজ অধিশ্রী, আমি বুঝতে পারছিলাম বিষয়টা খুব খারাপ। ভাবিকেও কয়েকবার জানিয়েছি, সে বলতো এটাতে কোনো পাপ নেই। ভালোবাসা কোনো খারাপ কিছু না। চিল্লিয়ে উঠল অধিশ্রী, হিস হিসিয়ে বলল, ভালোবাসা ভুল মানুষের সাথে হওয়া কোনো ভালো কিছু না। ছি, ঘৃণা হচ্ছে আমার। তবে আমাকে কেন বিয়ে করলেন? দেখলেন আমি একজন এতিম মানুষ, কেউ নেই দুনিয়াতে। সারা জীবন এখন স্বামীর পরকীয়া বয়ে বেড়াতে হবে। অধিশ্রী, অধিশ্রী, এত প্যানিক হবে না। তুমি খুব অসুস্থ। শোনো আমার কথা। আমার অনুভূতি ছিল, কিন্তু অন্য কিছু ছিল না। তবে কিভাবে জানলেন আপনার ভাবি মোটা নাকি চিকন? মৃদু অন্ধকারে আয়মানের মুখখানা রক্তিম হয়ে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি পুরুষ মানুষ। বিয়ের বয়স হয়েছিল, এই জন্য চাহিদা ছিল, তাই তো? না, শোনো আগে, এমন কিছু হয়নি। আমার অপরাধবোধ কাজ করতো, কিন্তু কল্পনায় কারো হাত থাকে না। রেহনুমাকে নিজ স্ত্রী হিসেবে কয়েকবার ভেবেছি। আয়মানের কথার মধ্যে বিরতি দিয়ে বলল, প্লিজ অধিশ্রী, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। যখন দেখলাম কল্পনা লাগাম ছাড়া হচ্ছে, ঠিক তখনই মাকে নিজের বিয়ের সম্বন্ধে বললাম। ভাবির সঙ্গে কথাবার্তা কমাতে পারছিলাম না। নিজেকে সংযত করার জন্য রোজাও রেখেছি অধিশ্রী। সৃষ্টিকর্তা সহায় হলেন। এরপর তোমার সাথে কয়েকদিন আগেই বিয়ে হলো, কিন্তু সহজ হতে পারছিলাম না। অপরাধবোধ কাজ করতো। তাছাড়া রেহনুমা অনেক সিরিয়াস। আয়মানের মুখ থেকে কথাগুলো শুনে গা গুলিয়ে আসছে অধিশ্রীর। প্রাণ পরে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে, কিন্তু দুঃখিত ব্যথিত মন পুরোপুরি ভেঙে গেছে। আপনার সো-কল্ড ভালোবাসা আমাকে গত রাতে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। এরপর কি কি করবে জানা নেই। আমি এই ব্যাপারে তার সঙ্গে কথা বলবো। তুমি শুধু স্বাভাবিক হও আমার সঙ্গে। দেখো, অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু বেশি বেড়ে যাওয়ার পূর্বে নিজেকে সামলে নিয়েছি আমি। অধিশ্রী, আমি নিজেকে তোমার সামনে ভালো প্রমাণ করার বহু চেষ্টা করেছি, কারণ হারিয়ে ফেলতে চাই না। অধিশ্রী মলিন হাসল। শীতল বাতাস এসে তার পোড়া জায়গাগুলোতে যন্ত্রণা তৈরি করলো। আয়মান এগিয়ে সে আলতো হাতে জড়িয়ে ধরল মেয়েটাকে। মেয়েটা ফুঁপিয়ে উঠল। একসঙ্গে থাকার দরুন রেহনুমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৈরি হয় আমার। মা, বাবা, ভাইয়া সকলের চোখে যা স্বাভাবিক ছিল, ধীরে ধীরে দুজন নিজেদের গোপন কথাগুলো একে অপরের সঙ্গে আলোচনা করতে লাগলাম। ভাইয়া একজন পারফেক্ট হাজবেন্ড, তবে কি হয়ে গেল জানি না। রেহনুমার প্রতি তীব্র অধিকারবোধ কাজ করত। মাঝে মধ্যে ভাইয়াকেও হিংসা করতাম। নারী মনের কারণে রেহনুমা বিষয়টা ধরতে পারল। ধীরে ধীরে সায় দিতে লাগলো। আমাদের মতো শারীরিক কোনো সম্পর্ক হয়নি,
তবে 1 মাস আগে এমন কিছুর ইঙ্গিত পেয়েছিলাম রেহনুমার তরফ থেকে। আমার ভয় লাগা আরম্ভ হলো। এই কারণে নিজের জীবনে তোমাকে নিয়ে আসা। যদি মনে কিন্তু থাকতো তবে এখনও স্বীকার করতাম না অধিশ্রী। নিজের ভুলকে শুধরে তোমার সঙ্গে স্বাভাবিক সংসার করতে চাই। ওয়াদা করতে পারি ভবিষ্যতে এমনটা কখনো হবে না। প্লিজ মাফ করে দাও। আমি সত্যি বলছি, জীবনে কখনো গোপন দেখা হওয়ার মানুষ রাখবো না। কান্না এখনও থামেনি মেয়েটির। স্বামী নামক পুরুষটির আলিঙ্গন, যা আজ সকালে পরম শান্তি ও বিশ্বস্তার জায়গা হিসেবে অনুভব হচ্ছিল, সেটা এখন বড্ড বিষাক্ত লাগছে। নারী পুরুষ একত্রে থাকলে কি প্রেম ছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক হয় না? না অধিষ্ঠি, থাকবে না এই লোকের সঙ্গে। এমন বিয়ের কোনো মানেই হয় না। এখনই নিজের ফুপুকে কল করে বিষয়টা বলবে। আয়মানকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল সে। নববধূর মনের ভেতরের সিদ্ধান্ত অনুমান করতে পেরে আয়মানের গলা শুকিয়ে এলো। মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে, ছেড়ে থাকার কষ্ট সে কিভাবে নেবে? তাছাড়া এখন বিষয়টা লুকোনো থাকবে না। মা বাবা ভাইও জানবে। আসন্ন ভবিষ্যতে নির্মমতা তাকে ঘামিয়ে তুলল। দুর্বল কণ্ঠে বলল, আমি সব দোষ স্বীকার করছি, ছেড়ে যেও না অধিশ্রী, কাউকে বলো না, আমার খুব অসম্মান হবে। অধিশ্রী অবশ্য এসব কথা কর্ণকুহর করল না, দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আয়মানের মা একান্তে নিজের বোনের সঙ্গে ফোনে আলাপ করছিল। এমন সময় অধিশ্রী হন্তদন্ত হয়ে তার রুমে প্রবেশ করলো। বলল, মা, একটা ফুপুকে ফোন করব। গলা কাঁপছে মেয়েটির। আয়মানের মা বোনকে রাখছি বলে কল কেটে দিল। উঠে এসে দুই হাতে নিজের পুত্রবধূকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? আমি চলে যাব মা। কেন? কি হয়েছে? মাতৃস্নেহে গদগদ হয়ে অধিষ্ঠি নিজের শাশুড়িকে জবাবটা জানিয়ে দিল। আয়মানের মায়ের শ্বাস বেড়ে গেল যেন। পুত্রবধূকে সান্ত্বনা দিয়ে বলল, যদি বিষয়টা সত্যি হয় তাহলে তোমাকে নিজ উদ্যোগে বাড়ি রেখে আসবো। কারণ ভুল পথে পা বাড়ানো মানুষের কখনো ঠিক হয় না। অধিষ্ঠি জবাব দেওয়ার পূর্বে আয়মান হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে বলল, মা, এরকম বলো না। আমার বউকে নিয়ে অন্য কোথাও চলে যাব আমি। যা বলবে, যেভাবে বলবে সব করব। কিন্তু যে অন্যায় পুরোপুরি হয়নি আমার দ্বারা, সেই জন্য শাস্তি হিসেবে নিজের স্ত্রীকে হারাতে পারবো না। পায়ে ধরি মা, ক্ষমা করে দাও। তোমার স্বামী তাও সম্পর্ক বাঁচাতে সত্য বলেছে। আর এই অধম আমাকে দেখো, টানা তৃতীয়বার নিজ স্ত্রীর এসব শুনলাম। কি করতে পারি বলো তো? দুটো বাচ্চাও তো আছে। আয়মানের বড় ভাই কামালের মুখে কথাগুলো বেশ স্বাভাবিক শোনালো, যেন খুব সহজ বিষয়ে পরামর্শ চাচ্ছে অধিশ্রীর কাছে। লোকটা সবেমাত্র কাজ থেকে বাসায় এসেছিল। অমনি মায়ের রুমে ডাক পড়ে পুরো বিষয়টা শুনে একটিবারও সে রেহনুমাকে ডাকেনি। এমনকি আয়মানকেও কিছু বলেনি, শুধু অধিশ্রীকে আলাদা ডেকে প্রশ্নগুলো শোধালো। ভাইয়া, আপনার উচিত ছেড়ে দেওয়া, এটা সমাধান। অবশ্যই, যেহেতু 3বার একই কাজ করলো আর আমার দুটো বাচ্চা, তাদের প্রতি দায়বদ্ধতা। সমাজের চোখে রেহনুমা একজন ভালো স্ত্রী, ভালো মা, ভালো পুত্রবধূ। দায়বদ্ধতায় কি সব? কামাল দীর্ঘশ্বাস ফেলল। বড্ড তেষ্টা পাচ্ছে তার। প্রত্যেকের নিজ নিজ কৃতকর্মের জন্য ফল ভোগ করতে হয়, কিন্তু খুব অল্প সংখ্যক কর্ম থাকে যেগুলো ফল আশেপাশের মানুষেরও ভোগ করতে হয়। আজকে রেহনুমাকে ছেড়ে দিব আমি, দুদিন পর বাচ্চা দুটোর কি হবে? তবে তুমি আয়মানকে ছেড়ো না, ও নিজে থেকে ভুল স্বীকার করেছে। একটা সুযোগ পাওয়া দোষের কিছু নয়। ঠোঁট কামড়ে দুঃখ গিলে নিল অধিশ্রী। কি একটা যন্ত্রণা তৈরি হয়েছে জীবনে। বলিষ্ঠ কণ্ঠে বলল, আমার ফুপু এসব শুনলে কখনো এখানে রাখবে না, নিয়ে চলে যাবে। হ্যাঁ, এরপর কি হবে? মানে, তুমি এতিম একজন মেয়ে। দুনিয়া খুবই কঠিন। যেখানে আপন মেয়ের ডিভোর্স হলে বাবা মা শত্রুতে রূপান্তরিত হয়, সেখানে তুমি তো ভাইয়ের মেয়ে, তেমন পড়াশোনাও জানো না। ভবিষ্যৎ কি খুব ভালো হবে? তাই যে ক্ষমা চায় সে ভালো হতে চায়, তাকে সুযোগ করে দাও। অসীম ক্ষমতাধর সৃষ্টিকর্তাও কিন্তু চরম থেকে চরম পাপ মাফ করে দেন। সেখানে আমরা তো মানুষ কি? জীবনে কিছু মানুষ শুধরে যায় দ্বিতীয়বার ভুল করার জন্য নয়, বরং সোজা পথে চলার জন্য। পুরো বিষয়টা নিয়ে আয়মানের সাথে আরও কয়েকবার আলোচনা করলো। পারলে ফ্ল্যাট থেকে চলে যেতে পারতাম, কিন্তু রাক্ষসে শহর, দুটো বাচ্চা নিয়ে তো পারবো না। ওদিকে আয়মানের ইনকাম অনেক ভালো। অধিশ্রী মনোযোগ দিয়ে নিজের ভাসুরের কথাগুলোকে শুনল। পুরো বিষয়ে সারমর্ম দ্বারাই কম্প্রোমাইজ করে নেওয়া। সে তৎক্ষণাৎ বিরোধ করে বলল, আমি কম্প্রোমাইজ করব না। পুরুষ ছাড়াও এতদিন ছিলাম যখন, সামনেও পারবো। দীর্ঘশ্বাস ফেলে কামাল বলল, যতটা বলাতে সহজ মনে হয়, আসলে ঠিক ততটা সহজ নয়। রাস্তাঘাট যেখানে সন্ধ্যার পর বাসে সেফ না, সেখানে একা কিভাবে থাকবে? তাছাড়া চারিধারে সব কিছুর যা দাম, নিজের একা পেট চালাতে ইন্টার পাস করা মেয়ের লড়াইয়ের শেষ থাকবে না। সব বাদ, এরপর যে জীবন আসবে সে যদি ভালো না হয়। ধরে নাও আয়মানের বিয়ের আগে একটি সম্পর্ক ছিল, বিষয়টা সহজ লাগবে। আমার মন যে মানছে না ভাইয়া। আয়মানের সাথে কথা বলো, দেখবে ভালো লাগবে। আমি আসছি। খুব ক্লান্ত লাগছে তো। কপালে লেপ্টে থাকা ঘামগুলো মুছে নিল কামাল। মেয়ে কি হাসি এসে যাওয়ার জন্য পা বাড়াবে, তখন অধিষ্ঠি শোধালো, ভাবির প্রতি শুধুই কি দায়বদ্ধতা আপনার ভাইয়া?
কামাল মলিন হেসে বলল, ওকে আমি ভীষণ ভালোবাসি। অধিশ্রী সহসা কোনো জবাব দিতে পারল না, নিস্তব্ধ হয়ে বসে রইল। পোড়া জায়গাটিতে জ্বালা করছে। রুমে ফেরত যাওয়ার শক্তিটুকুও যে নেই। কামাল রুমে ফিরে এসে দেখল রেহনুমা বিছানায় বসে আছে। কিছু একটা নিয়ে খুবই চিন্তিত সে। নিজের স্বামীর ক্লান্ত মাখা মুখটা দেখেও দয়া হলো না তার। সহজ ভঙ্গিতে শুধালো, অধিশ্রীর সাথে এত কী আলাপ করছিলে? কেন? না, তেমন কথা বলতে দেখিনি তো দুজনের। কামাল অতীব ধীর কণ্ঠে বলল, রেহনুমা, একটা কথা মনে রেখো, দুনিয়ার নেশা যেন এতটা পেয়ে না বসে যে নিজের ঘরের পানিতে শ্যাওলা জমা শুরু করে। বুঝিনি কি বললে? অধিশ্রী কিছু বলেছে? না, আয়মান বলেছে। বাক্যটি শুনে রেহনুমার মুখটা তৎক্ষণাৎ বিবর্ণ হয়ে উঠল। স্বামীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। একটু বিব্রত হয়ে বলল, আয়মান কিসব ভুলভাল বলে বেড়ায়। রেহনুমা, আমার ভাই যে সঠিক বলে সেটা তুমিও জানো এবং আমিও জানি, তাই এভাবে বলে লাভ নেই। আজকের পর থেকে আমার আর তোমার স্বাভাবিক সম্পর্কগুলো হয়তো ততটা সজীব থাকবে না কখনো। শুধু দুটো বাচ্চা, 1 মিনিট, বাচ্চা দুটো আমার তো। ঈষৎ হেসে পুনরায় কামাল বলল, ডিএনএ টেস্ট করতে হবে? স্বামীর এহেনহীন কথায় একটিবারও প্রতিরোধ করতে পারল না রেহনুমা। তার মাথা হেঁট হয়ে গেল। হয়তো আজীবন এমন লজ্জা নিয়ে বাঁচতে হবে। অতি কষ্টে বলল, বাচ্চা দুটো আমাদের, এভাবে বলো না। যাক, বাঁচা গেল। ওয়াশরুমে পা বাড়ানোর পূর্বে কামাল পুনরায় বলল, বুঝলে রেহনুমা, যে অন্যায় করেও শুধরায় না সে মানুষ নয়। আসলে কুকুরের কারণ মনে করে আবর্জনা, এক উৎকৃষ্ট বস্তু। আর যে অনুতপ্ত হয়ে ফিরে আসে কিংবা বাধা দেয় সে নিঃসন্দেহে উত্তম কেউ। তুমি দেখো এখন নিজেকে কি বানিয়ে রাখতে চাও। সব সময় যে শাস্তি পেতেই হবে এমনটা নয়। রেহনুমা স্বামীর যাত্রাপানে উদাস হয়ে তাকিয়ে রইল। সংসার আর সুখে রইল না তার। গভীর রাতের কোনো এক মুহূর্তে নববধূ অধিশ্রীকে তার স্বামী আলিঙ্গন করে বলল, অধিশ্রী, আমার মন পচে গিয়েছিল, তুমি স্নিগ্ধ গোলাপ, হালকা একটু সুবাস দেবে? তন্দ্রা ছুটে গেল অধিশ্রীর। তবে আজ সে চমকালো না, ভয় পেল না, বরং ভালো মন্দ লাগায় উল্টো ঘুরে স্বামীকে গভীরভাবে আলিঙ্গন করে বলল, আপনি সত্যি আমার হয়ে থাকবেন? গোপনে দেখা হবার মতো কেউ থাকবে না তো? একবার বিশ্বাস করবে বউ, কোনো অভিযোগের অবকাশ দেব না। বিশ্বাস করলে যে ঠকতে হয়, কেউ কেউ জিতে যায়, শুধু সঠিক মানুষটা হতে হয়। অধিশ্রীকে সোজা করে শুইয়ে দিল আয়মান। তার বুকে নিজের দৃঢ় মাথা ঠেকালো। কানের পর্দায় প্রেয়সীর হৃৎপিণ্ডের লাপটাপ শব্দ শোনা যাচ্ছে। মৃদু কণ্ঠে বলল, ভয় পাচ্ছ কেন সিদ্ধান্ত নিতে? এতটা ঠকে যাওয়ার আশঙ্কা করছো? যদি বলি ভয় না করে শক্ত হয়ে দেখো, অপার ভালোবাসায় ভরিয়ে দেব। আচ্ছা বলেন তো আয়মান, কেন কাদা গায়ে মাখতে গিয়েছিলেন? মতিভ্রম হয়েছিল প্রেয়সী, এখন সোজা পথে হাঁটছি। স্বল্প পরিচিত স্বামীর মসৃণ চুলে হাত বোলাতে লাগলো অধিশ্রী। পুরো রুম অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। ফিসফিস করে বলল, আমি বিশ্বাস করলাম, কিন্তু ঠকে যাওয়ার তেতো বিষ গ্রহণ করতে চাই না। নববধূকে শক্ত করে জড়িয়ে ধরল আয়মান। ফিসফিস করে বলল, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে ঠকাবার কেউ থাকবে না। গোপনে দেখা হবার একমাত্র মানুষ হবে তুমি। তোমার ক্ষেত্রে আমি। একটা সুযোগ দাও। গাঢ় অন্ধকারে তাকিয়ে অধিশ্রী ভাবছে, ঠকে যাওয়ার ভয়ে একটা সুযোগ দেওয়া কি খুব ক্ষতি হবে? কে জানে এই প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে নমস্কার, ধন্যবাদ বন্ধুরা।